মাঝে মাঝেই এই প্রশ্ন ওঠে যে মহাবিশ্ব কি কার্যকারণ নিয়মে চলে নাকি এটি নিয়মের বাইরে আপন খেয়ালে অস্তিত্বশীল। আপনার কথা থেকে মনে হয় আপনি বিশ্বাস করেন যে সব কিছুই অহেতুক বা অকারণ, অতি ক্ষুদ্র জিনিসটিও কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই অজানিত কোনো উৎস থেকে উদয় হয় এবং বিলীন হয়ে যায়। কার্যকারণ বা কজেশন মানে হল দেশ ও কালের সীমানায় এক ঘটনার পর অন্য ঘটনার বয়ে চলা। এই দেশ বা স্থান জাগতিক হতে পারে, আবার মানসিকও হতে পারে। সময়, স্থান আর কার্যকারণ এগুলো আসলে মনেরই এক একটি ধারণা। মনের সঙ্গেই এদের জন্ম আর মনের সঙ্গেই এদের লয়। যতক্ষণ মন সক্রিয় আছে ততক্ষণ তো এই কার্যকারণ নিয়মটি সত্য। মনের অন্যান্য সব বিষয়ের মতো তথাকথিত এই কার্যকারণ নিয়মটিও স্ববিরোধী। জগতের কোনো কিছুরই কোনো একটি নির্দিষ্ট কারণ নেই। একটা অতি ক্ষুদ্র জিনিসের অস্তিত্বের পেছনেও গোটা মহাবিশ্বের অবদান থাকে। এই মহাবিশ্ব যেমন আছে ঠিক তেমনটি না হলে কোনো কিছুই এমন হতো না। যখন সবকিছুর উৎস আর আধারই হলো সবকিছুর একমাত্র কারণ, তখন আলাদা করে কার্যকারণ নিয়মের কথা বলাটাই ভুল। এই মহাবিশ্ব তার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এর সম্ভাবনা অসীম। আসলে এটি এক চিরমুক্ত পরম সত্তারই বহিঃপ্রকাশ। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে শেষ পর্যন্ত একটি জিনিসকে অন্যটির কারণ বলাটা ভুল। তবুও বাস্তব জীবনে তো আমরা কোনো ফলের আশা নিয়েই কাজ শুরু করি। হ্যাঁ, এমনটা ঘটে কারণ আমরা অজ্ঞানের অন্ধকারে আছি। মানুষ যদি জানত যে গোটা মহাবিশ্বের সায় ছাড়া কোনো কিছুই ঘটা সম্ভব নয়, তবে তারা অল্প শক্তিতেই অনেক বেশি কাজ করতে পারত। সব কিছু যদি এই অখণ্ডতারই প্রকাশ হয়, তবে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করার মানে কি? কিছু পাওয়ার সেই তীব্র বাসনাও আসলে মহাবিশ্বেরই এক প্রকাশ। এটি কেবল দেখায় যে কোনো এক নির্দিষ্ট বিন্দুতে প্রাণশক্তি ঘনীভূত হয়েছে। সময়ের মায়া তোমাকে দিয়ে কার্যকারণ ভাবায়। যখন অতীত আর ভবিষ্যৎকে এই সময়ের অতীত বর্তমানে এক অখণ্ড ছন্দে বয়ে যেতে দেখবে, তখন কারণ ফলের ধারণা তার ভিত্তি হারিয়ে ফেলবে এবং তার জায়গা নেবে এক মুক্ত সৃজনশীলতা। তবু কারণ ছাড়া কিছু ঘটছে এটা মেনে নেওয়া আমার জন্য কঠিন। যখন বলি কোনো কারণ নেই, তার মানে হলো এর কোনো নির্দিষ্ট কারণ নেই। তোমার জন্মের জন্য তোমার মা যেমন প্রয়োজন ছিল, তেমনি সূর্য আর পৃথিবীর অস্তিত্ব সমানভাবে জরুরি ছিল। এমনকি এসব থাকলেও তোমার জন্ম হতো না যদি না তোমার নিজের ভেতর জন্ম নেওয়ার এক সুপ্ত বাসনা থাকত। এই বাসনাই জন্ম দেয়, এই বাসনাই নাম আর রূপ দেয়। যা কাম্য মন তাই কল্পনা করে, আর সেটাই একদিন স্থূল রূপে বা ধারণা রূপে সামনে আসে। এভাবেই আমাদের ব্যক্তিগত জগৎ তৈরি হয়। কিন্তু আসল জগৎ আমাদের মনের নাগালের বাইরে। আমরা তাকে দেখি আমাদের বাসনার জাল দিয়ে, সুখ দুঃখ, ভালো মন্দ আর ভেতর বাইরের দ্বন্দ্বে ভাগ করে। জগৎকে তার আপন রূপে দেখতে হলে এই জালের ওপারে যেতে হবে। কাজটা খুব কঠিন নয়, কারণ এই জাল অনেক ছিদ্রযুক্ত। প্রশ্নকর্তা, এই ছিদ্র বলতে আপনি কি বোঝাচ্ছেন, আর তাদের খুঁজে পাবো কিভাবে? তোমার মন আর তার স্ববিরোধিতার দিকে তাকাও। তুমি প্রতি পদক্ষেপে যা গড়ো আবার তাই ভেঙে ফেলো। তুমি শান্তি, ভালোবাসা আর আনন্দ চাও, অথচ দিন রাত খাটছ দুঃখ, ঘৃণা আর অশান্তি তৈরি করতে। তুমি দীর্ঘায়ু চাও, অথচ পরিমাণের চেয়ে বেশি খাও। বন্ধুত্ব চাও, অথচ মানুষকে ব্যবহার করো। নিজের জীবনের এই বৈপরীত্যগুলো আগে দেখো এবং তাদের দূর করো। একবার যদি তুমি এদের স্বরূপ চিনে নিতে পারো, তবে এরা নিজে থেকেই মিলিয়ে যাবে। আমার দেখায় যদি এই স্ববিরোধিতা চলে যায়, তবে আমার সেই দেখা কি একটি কারণ নয়? বিশৃঙ্খলার ক্ষেত্রে কোনো নিয়ম বা কারণ খাটে না। এই প্রক্রিয়ায় বাসনার ভূমিকা ঠিক কতখানি? অনেকগুলো কারণের মধ্যে বাসনা একটি। সবকিছুর পেছনেই অসংখ্য কারণ থাকে, কিন্তু সবকিছুর মূল উৎস হলো সেই অনন্ত সম্ভাবনা, সেই পরম সত্য যা তোমার ভেতরেই আছে এবং যা তোমার প্রতিটি অভিজ্ঞতায় আলো আর ভালোবাসা বিলিয়ে দিচ্ছে। কিন্তু মনে রেখো, এই উৎস কোনো কারণ নয়, আর কোনো কারণই আসল উৎস হতে পারে না। সেই কারণেই আমি বলি সবকিছুই অকারণ। কিভাবে একটা জিনিস ঘটছে তা হয়তো তুমি খুঁজে পাবে, কিন্তু কেন ঘটছে তা কখনো জানবে না। কোনো কিছু যেমন আছে ঠিক তেমনটাই আছে, কারণ মহাবিশ্ব ঠিক এভাবেই আছে।